যে একটা বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে যারা বাইরে থেকে আসছেন তাদেরকে, এবং যে কারণে কাশ্মীরের মানুষ কিন্তু গত কয়েকদিন ধরে খুব ক্ষেপে রয়েছেন। এবার যে ঘটনাটা ঘটলো যে পর্যটকদের মারা হলো, ভেতরে আর কেউ ঢুকবে না, আর কেউ যাবে না, কারণ ইতিমধ্যে আমি গত কয়েকজনের সঙ্গে কথা বলছিলাম কিছুক্ষণ আগে, তারা বলছেন যে সবাই দিল্লি থেকে কাশ্মীর যাওয়ার টিকিট ক্যান্সেল করে দিয়েছেন। এবার কি করবেন? তাদের অর্থনীতি তো টুরিস্টের উপর ডিপেন্ড করছে। কাশ্মীরের দরজা যদি বন্ধ হয় তাহলে তারা কি করবেন? দেখো এটা সাধারণ বরফ খাবেন আর পাথরের উপর ঘুমিয়ে থাকবেন। 70 বছর তো চলেছে। আমি সাধারণ কাশ্মীরি যারা ভাই বোন আছে তাদের মাইন্ডসেটটাকে আমি খুবই খারাপ লাগে এটা ভেবে, হয়তো আন্ডার প্রেসার এই কথাগুলো বলছেন, কিন্তু একটা কথা ওনাদের বোঝা দরকার, আজকের ডেটে ট্যুরিজম আছে বলেই কাশ্মীরে, আমি সেদিকে একটা ডেটা পড়ছিলাম, ইফ আই এম নট রং মোর দ্যান 1 crore আপ এন্ড ডাউন হয়েছে, মানে মেবি মোর দ্যান দ্যাট। আরে এই বছর হিউজ প্রেসার, এই বছর টুরিস্ট সেখানে একটা রেভিনিউ ইনটেক হয়েছে। এইখানে দাঁড়িয়ে দিস ইজ দ্য বেসিক থিওরি অফ ডেভেলপমেন্ট। তো সেখানে দাঁড়িয়ে যদি কেউ মনে করে যে কাশ্মীর উইল সার্ভাইভ ইন ইটসেলফ বা জম্মু এন্ড কাশ্মীর উইল সার্ভাইভ ইন ইটসেলফ, এটা বোকা আইডিয়া। এরকম কিছু হতে পারে না। ডেভেলপমেন্ট একমাত্র এই যে নতুন ব্রিজটা হলো বিশ্বের সবথেকে সর্বোচ্চ সেতু, যার উপর দিয়ে বন্দে ভারত চলবে, এটা হলে তো আরো প্রচুর মানুষ ঢুকবে। এবার আপনি ভাবুন তো, যদি এইরকম কোনো একটা হামলা, মজা হচ্ছে যদি ব্রিজটাই উড়িয়ে দিল, ব্রিজটাকে যদি উড়িয়ে দিল চেনাবের উপরে, একটা গোটা ট্রেন মানে কত মানুষ বুঝতে পারছেন? তাহলে কোথায় মুখ দেখাবে এই সরকার, তার গোয়েন্দা বিভাগ, তার এত বড় সাজানো আলমারি? দেখো নেগেটিভিটি একটা আমাদের মাইন্ডের মধ্যে কাজ করছে, এটা ট্রু। হ্যাঁ, শুধু আমাদের নয়, যদি ছবিগুলো আপনি দেখেন যে এরপরে আর্মিকে বিশ্বাস করতে মানুষ ভয় পাচ্ছে না, আর্মিকে বিশ্বাস করতে ভয় পাচ্ছে না, এটা একটা ভুল ন্যারেটিভ যেটা চালানো হচ্ছে। সেটা হচ্ছে ওরা যখন অ্যাটাকটা করতে এসেছিল ওরাও কিন্তু ফৌজি ড্রেস পরেছিল, তার জন্য যখন আর্মি সত্যিকারের এসছে ওরা বুঝতে পারছিল না যে এটা আর্মি না টেররিস্ট। আমি তো সেটাই বললাম না, এটা আর্মিকে বিশ্বাস করতে নয়, তারা আর্মি হিসেবে রেকগনাইজ করছেন না যে কোনটা আসল আর্মি কোনটা নকল। দ্যাট ইজ আ ডিফারেন্ট, মানে আমি তো আসল আর্মি বোঝার পরে নো আসল আর্মি বোঝার, আপনি সত্যি না আপনার ক্লোন টাইপের কিছু হয়ে স্টুডিও কেউ এসেছে, আসল আর্মি কিনা সেটা বোঝার পরে বিশ্বাস না করলে সেটা আর্মিকে বিশ্বাস না করা হয়। বাট ওই মানুষটা আর্মিকে আর্মি না, দ্যাট ইজ এ ডিফারেন্ট ন্যারেটিভ। পয়েন্টটা হচ্ছে যদি এটাই চলতে থাকে তাহলে কিন্তু আমরা কোনোভাবেই রিকভার করতে পারবো না। টু রিকভার উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড উই হ্যাভ গট আ হিট। আমি একটা গুলি খেয়েছি, আই হ্যাভ টু রিকভার ফার্স্ট, নাহলে আমি কিন্তু নেক্সট এনগেজমেন্টে যেতে পারবো না। আমি একটা গুলি খেয়েছি, আমি রিয়েলাইজ করছি দেয়ার ইজ এ মিস্টেক, আমার পজিশনাল মিস্টেক ছিল, আমি গুলিটা খেয়েছি, কিন্তু এখন আমাকে রিটালিয়েট করতে হবে। রিটালিয়েশনের বেসিক স্টেপ হচ্ছে রিঅর্গানাইজ। আমাকে পুরো সরকার বলো, স্টেট গভর্নমেন্ট বলো, এনএসএ বলো, যারা যারা কনসার্ন অথরিটি আছে সবাইকে নিয়ে রিঅর্গানাইজ করতে হবে। যদি রিঅর্গানাইজ না করতে পারি ক্রাইসিস মুভমেন্টকে কোনোদিন অ্যাড্রেস করা যায় না। ক্রিটিসিজম ক্যানট লিড টু সলিউশন। সলিউশন যদি পেতে হয় আমাদেরকে প্রথমে রিঅর্গানাইজ করতে হবে এবং প্রতিটা স্তর যারা যারা এতে ইনভলভমেন্ট ছিল তাদেরকে অ্যাক্টিভেট করতে হবে। সার্জিক্যাল স্ট্রাইকের পথে হাঁটবে ভারত, কি মনে হয়? দেখো আমি একটা সলিউশনের কথা বলছি। সার্জিক্যাল স্ট্রাইকটাকে যদিও মিডিয়ার এটা আমার যেটা মনে হয় এক্স্যাক্টলি, আমি মানে লাস্ট টাইম যখন সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে, মানে এর আগে তো আমরা কেউ সার্জিক্যাল স্ট্রাইক, আমার মনে আছে সেদিন সকালে 11টার সময় যখন আর্মি থেকে স্টেটমেন্ট দেওয়া হচ্ছিল, আমার মনে হয় না আমি আগে কখনো সার্জিক্যাল স্ট্রাইক কথাটা এক্স্যাক্টলি এই জিনিসটা শুনিনি। এবং এর আগেও কিন্তু প্রথমবার সার্জিক্যাল স্ট্রাইক বলা হয়েছে, এর আগেও কিন্তু ইন্ডিয়ান আর্মি কিন্তু এরকম অপারেশন অনেক অপারেশন করে, শুধু পাকিস্তানের দিকে হয় তা না, অন্য জায়গাতেও হয়। এবং সার্জিক্যাল স্ট্রাইক শুধু অন্য দেশে গিয়ে এটা সার্জিক্যাল স্ট্রাইক করতে হবে তার কোনো মানে নেই। যে কোনো টেররিস্ট অর্গানাইজেশনের ভেতরে, সেটা মাওবাদীদের ভেতরে হতে পারে, সে উলফার সঙ্গে এটা হতে পারে। অনেকটা হচ্ছে সিলেক্টিভ অ্যাম্পিউটেশন, একদম সিলেক্টিভ অ্যাম্পিউটেশন। এটা একটা জায়গায় তোমার হাতের মধ্যে আমি কেটে ফেলে দিচ্ছি, ওইটুকুনি জায়গাকে আমি অ্যাম্পিউট করে বার করে নিলাম, বাকি জায়গাকে ক্ষতিগ্রস্ত করে নিলাম। দ্যাট ইজ দ্য বেসিক সিভিল কনসেপ্ট অফ সার্জিক্যাল স্ট্রাইক। কিন্তু আমি সার্জিক্যাল স্ট্রাইক কথাটাকে একদম মানে স্পেশালাইজ না করে আমি একটা কথা বলছি, আমার ব্যক্তিগত ধারণা থেকে বলছি। আজকের ডেটে দাঁড়িয়ে এনএসএ এর কাছে টোটাল লিস্ট অফ ইনভলভমেন্টস যেগুলো আছে, যারা যারা অ্যাক্টিভেটেড, যারা যারা কাজ করছে গ্রাউন্ড লেভেলে, যারা যারা এই ঘটনার সাথে যুক্ত, এই প্ল্যানিং এর সাথে যুক্ত, এই লিস্ট খুব তাড়াতাড়ি এনএসএ রিকভার করবে। এই লিস্ট যখন পাবে, আমি কোনো পার্টিকুলার অ্যাকশন বা পার্টিকুলার ওয়ান ডে অ্যাক্টিভিটিতে বিশ্বাসী নই। আমি চাই দেয়ার শুড বি আ প্রসিডিউরাল অ্যাকশন, প্রসিডিউরাল রিটালিয়েশন। সেখানে রিটালিয়েশন যখন হবে, সেই লিস্ট ধরে এলিমিনেট ওয়ান অ্যান্ড এভরিবডি ধরে ধরে এলিমিনেট করো। দেয়ার ইজ নো জেল। কাউকে তোলো, কাউকে পুলিশিং করো, কাউকে জেলে ঢোকাও, ফরগেট ইট। রিটালিয়েট করো, ফিনাইল লাগাও, মশা মারো, পোকামাকড় মারো। সিম্পল কথা। আমার ঘরও নোংরা হচ্ছে, দিনের পর দিন বসে বসে আমি মশার কামড় খেতে পারবো না, দিনের পর দিন পোকামাকড় আমার ঘরে গন্ধগি ফেলাবে, আমি বসে বসে দেখতে পারবো না।
আমি একটা ভগৎ সিং এর লাইন সৌভিককে আমি বলছিলাম ভীষণভাবে নাড়া দিয়ে যায় আজকের ডেটে দাঁড়িয়ে, अब तक जिसका खून ना खौला खून नहीं वो पानी है जो देश के काम ना है वो बेकार जवानी है। যদি আজকের ডেটে আমরা রিটালিয়েট না করতে পারি, হোয়াট ফর উই আর সিটিং হিয়ার। আমাদের যদি রিটালিয়েট করতে হয়, মেক আ লিস্ট, জোন ঠিক করো, টেরিটরি ঠিক করো, টোপো ঠিক করো, কোন কোন লোকেশনে কে কোথায় বসে আছে, ফাইন্ড ইট আউট, পুট অল ইওর এজেন্টস ইন অ্যাক্টিভ স্টেট। আচ্ছা রিটালিয়েটের প্রশ্ন যখন আসছে, তার রিটালিয়েটের প্রশ্ন আসে, আমরা রিটালিয়েটের প্রশ্ন তখন তো অ্যালায়েন্সের প্রশ্ন চলে আসে। কারেক্ট, রাইট। আমরা চীনকে তো ভুলতে পারি না। কারেক্ট, ওকে, চীন অ্যালাই। ওকে, আজকে ঠিক যেরকম ভাবে যখন এই কাণ্ডটা হয়েছে, যখন ভারতের সঙ্গে যেরকম রাশিয়া দাঁড়িয়ে গেছে, ইসরায়েল দাঁড়িয়ে গেছে, ইউএসএ দাঁড়িয়ে গেছে, ইটস এ ম্যাটার অফ টাইম চীন দাঁড়িয়ে যাবে। কারেক্ট, ওকে, দে আন্ডারস্ট্যান্ড ইকোনমিক নাও। তোমার কি মনে হয়, মানে আমি এই জিনিসটাতে যেটা বিশ্বাস করি, আমার মনে হয় না চীন ভারতের এগেনস্টে কোনো রকম অ্যাকশন নেওয়ার ভেতরে যাবে না, এন্ড সেটা হবে হচ্ছে ইকোনমিক্যাল রিজনের জন্য। কারেক্ট, ইন্ডিয়া ইজ এ বিগ কনজিউমার মার্কেট, ঠিক আছে। চীন ব্যবসাটা বোঝে, চীন জানে যে ইন্ডিয়াতে যদি আমি কোনোভাবে যুদ্ধে যাই আমার ব্যবসায়িক ক্ষতি হবে, সুতরাং চীন ভারতের সাথে কোনো যুদ্ধ বা ভারতের এগেনস্টে কোনো কান্ট্রি কনফ্লিক্টে যাচ্ছে তাকে ডাইরেক্টলি সাপোর্ট করবে এটা করবে না। ইনডাইরেক্ট সাপোর্টের যে চান্সেসগুলো আছে সেইগুলো আস্তে আস্তে কমতে থাকবে যদি চীন দেখে যে ভারতের সিন্ডিকেটটা অনেক অ্যাক্টিভলি ভারতের পাশে দাঁড়াচ্ছে রিগার্ডিং দিস রিটালিয়েশন। সুতরাং চীন ইজ এ ক্লেভার গাই, দে নো হোয়াট কাইন্ড অফ ডিপ্লোমেসি টু প্লে। তো চীন চেষ্টা করবে না এই ধরনের একটা কনফ্লিক্টের মধ্যে ঢুকতে, চীন চেষ্টা করবে ব্যবসায়িক সমিতিটাকে সাপোর্ট করে, সুতরাং বিজনেস শুড গো। তখন চীন মাইট সে পাকিস্তান প্লিজ go and see your own deck, তুমি নিজেরটা নিজের ভালোটা নিজে বুঝে নাও। তখন পাকিস্তান হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, একটা জিনিস বোঝার দরকার আছে, এই যুদ্ধ বা এই ধরনের কনফ্লিক্ট বা এই ধরনের অ্যাক্টিভিটি ইজ নট এগেইনস্ট এনি মিলিটেন্ট অর্গানাইজেশন। যারা এদের ব্যাকআপ দিচ্ছে তাদেরকে হিট করো। পাকিস্তান আর্মি আইএসআই ইজ ডাইরেক্টলি ইনভলভড উইথ দিস কাইন্ড অফ অ্যাক্টিভিটিস, দিনের পর দিন ট্রেনিং দিয়েছে। হোয়াট দিস মুনির গাই হ্যাজ সেড, আমি কি ডিজিএফআই কথাটা বলবো? অফ কোর্স আমার মনে হয় আমাদের এটা আনা দরকার। কেন আনবো না? কারণ আজ যখন বিভিন্ন জায়গায় যখন পাকিস্তানি অর্গানাইজেশন গুলো থেকে বিভিন্ন প্রভোকেটিভ করা হয় এবং বিভিন্ন রকম জিহাদি ট্রেনিং দেওয়া হয়, একটা বড় অংশ তারা কিন্তু বাংলাদেশ থেকে আসে, তারা আসে। আমি আজকে অবাক হব না, আমি কোনো স্টেটমেন্ট দিচ্ছি না, কিন্তু অবাক হব না আজকে দুদিন পর আমরা যদি দেখি যারা ওখানে ইনভলভ হয়েছিল তারা হয়তো কোনো জায়গায় গিয়ে বাংলাদেশের সিটিজেন, বা তারা ওখানে গিয়ে তারা ট্রেন্ড হয়েছে। কিন্তু এটা তো একটা আশঙ্কা ছিল, আমরা তো এই আলোচনা ডিপেন্ড অন দ্য প্রুফ, মানে আমরা এই জিনিসটাকে এই মুহূর্তে সেরকম কোনো প্রমাণ নেই। রেখে পাকিস্তান যে কোনো মুহূর্তে কাশ্মীর দিয়ে অ্যাটাক করতে পারে ভারতকে, আমরা তো এই আলোচনা করেছি। ভারতবর্ষ যে জায়গায়, যেই টেরিটরিটা যে জায়গায় অবস্থিত না, তার আশেপাশে যারা রিজিওনাল নেবার্স আছে এত মানে কোঅপারেটিভ, তারা তা অস্বীকার